আর আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। সৃষ্টি টিভির পর্দায় শ্যামাচরণ লাহিড়ী সম্পর্কে তার জীবন কাহিনী এবং তার পূর্বজন্মের কথা, তার যে মনে পড়ে গেছিল সে জাতিস্বর হয়েছিল একটা সময়, সেই সব সম্বন্ধে বিস্তারিত বর্ণনা আপনাদের করছিলাম। তো সেই প্রসঙ্গেই আমি বাকি অংশটুকু আসছি। শ্যামাচরণ লাহিড়ী যখন সেই যোগীর সাথে তার হিমালয়ের রানীক্ষেতে সে পোস্টিং হয়েছিল, এখন সেইখানে তিনি যখন সেই যোগীবরের সাক্ষাতে আসেন দ্রোণগিরি পর্বতে, যোগীবর তাকে সমস্ত কিছু দেখান, তার কমণ্ডলু, ধুনি ইত্যাদি, বাঘছাল। তো এইগুলো দেখার পর শ্যামাচরণ লাহিড়ীর পূর্বজন্মের কথা মনে পড়ে যায়। এইবার কি ঘটনা ঘটলো আপনাদের বলছি। শ্যামাচরণ লাহিড়ী সেই পূর্বজন্মের ঘটনা তার মনে পড়ার পর তিনি সাষ্টাঙ্গে সেই যোগীবরকে প্রণাম করলেন, অর্থাৎ সেই যোগী ছিলেন শ্যামাচরণ লাহিড়ীর পূর্বজন্মের গুরু। যোগীবর তাকে জানান যে পূর্বজন্মে তুমি আমার চেলা ছিলে, ঈশ্বরের নির্দিষ্ট কর্ম সম্পাদনের জন্য তোমার আবার জন্ম হয়েছে। অর্থাৎ মানুষকে পৃথিবীতে পুনর্জন্ম গ্রহণ করতে হয়, কোনো কাজ যদি সে বাকি রেখে যায় সেটা সম্পন্ন করার জন্যই তাকে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়। তোমার এই বস্তুগুলো এতদিন আমি রক্ষা করেছি, আজ থেকে তোমাকে দীক্ষা দেওয়ার পর এই বস্তুগুলো তোমারই হবে, এটি বলেন যোগীবর শ্যামাচরণকে। দানাপুর থেকে রানীক্ষেতে অঞ্চলে আসার টেলিগ্রাম এসবই ওপরওয়ালার নির্দেশে হয়েছে। 7 দিন পরে তুমি আবার সেই দানাপুরে ফিরে যাবে, এও ঈশ্বরের নির্দেশে। এবং টেলিগ্রাম যেটা আসবে সেটাতে লেখা থাকবে যে ভুলবশত তোমাকে দানাপুর থেকে হিমালয় রানীক্ষেতে পাঠানো হয়েছে। এটা শোনার পর শ্যামাচরণ লাহিড়ী পুরো থ বেনে গেল। অর্থাৎ সেই ব্রিটিশ আর্মি অফিসে সেই টেলিগ্রাম ঈশ্বরের আশীর্বাদে কিভাবে পৌঁছয়, একেই বলা হয় হঠযোগ বা রাজযোগ। যে কোনো কাজ না বলে কিছু হয় না। আমি সৃষ্টি টিভিতেও তৈলঙ্গ স্বামী নিয়ে আগে প্রোগ্রাম করেছি, তার বিভিন্ন বর্ণনা আপনাদের দিয়েছি, কিভাবে যোগ সাধনা করেন এবং কিভাবে কি অলৌকিক ঘটনা ঘটাতে পারেন, এবং অন্য টিভিতেও এটা নিয়ে ডিটেলস করেছি। তো এই হচ্ছে যোগ সাধনা। শ্যামাচরণ যোগীবরকে বলেন, গুরুদেব, আমার পূর্বজন্মের স্মৃতি ফিরে পেয়েছি। আপনি আমার গুরু অপেক্ষাকৃত অধিকতর আপনজন, আত্মার পরম আত্মীয়। আমাকে আর সংসারে ফিরে যেতে বলবেন না। আমি আপনার চরণ সেবা করে বাকি জীবনটা কাটাতে চাই। এটা শ্যামাচরণ লাহিড়ী যোগীবরকে বললেন। যোগী বলেন, সংসার তোমার এমনি ত্যাগ করতে হবে না। সংসারে থেকেই আপন সাধন বলে তুমি লাভ করবে যোগী জীবনের শ্রেষ্ঠ সার্থকতা। এই বিধানই তোমার জন্য রয়েছে। যোগ সাধনার প্রচারে তুমি হবে এক চিহ্নিত আচার্য। পরম গুহ্য বিদ্যা, এই গোপন সাধনাকে উপযুক্ত পাত্র বুঝে বিতরণ করার দায়িত্ব তোমায় গ্রহণ করতে হবে। অর্থাৎ প্রকৃত তান্ত্রিক গুরু যিনি হন, প্রকৃত তান্ত্রিক যিনি যোগ সাধনা জানেন, হঠযোগ, রাজযোগ ইত্যাদি যোগ সাধনা, এই যোগ বলে অলৌকিক ঘটনা ঘটানো সম্ভব। না কে হ্যাঁ করা এবং হ্যাঁ কে না করা। এই যোগ সাধনা যে গুরু তার শিষ্যকে দেয়, গুরু তখন উপযুক্ত কাউকে পেলে তবেই তাকে দেয়। দীক্ষা গ্রহণ এক প্রকার হয়, তিনি দীক্ষা গুরু। এবার কি মন্ত্রে দীক্ষা হয়েছে? অনেকে বলেন যে কালী মন্ত্রে হয়েছে, অনেকে বলেন কৃষ্ণ মন্ত্রে হয়েছে, অনেকে বলেন তারা মন্ত্রে হয়েছে। বিভিন্ন দশমবিদ্যা বা বিষ্ণুর 10 অবতারে এই মন্ত্রে রয়েছে। তাহলে এক্ষেত্রে দীক্ষা মন্ত্রের শক্তি অনুযায়ী সেই শক্তি বৃদ্ধি হবে। অনেকের মধ্যে ভুল ধারণা যে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলে
কোনো তন্ত্রক্রিয়া হবে না, এগুলো ভুলভাল ধারণা। কারণ কৃষ্ণকে দিয়েও বড় বড় অশুভ কাজও করা সম্ভব। কৃষ্ণর উগ্র তেজ সেটা অনেকেই জানেন না। সে কৃষ্ণের উগ্র তেজ যখন ভীষ্মকে তিনি মারার জন্য, মহাভারতে রয়েছে, তিনি যখন উদ্ধত হয়েছিলেন, বলেছিলেন রথের চাকাই আমার যথেষ্ট, এই হচ্ছে কৃষ্ণের উগ্র তেজ। সুতরাং কৃষ্ণ মন্ত্রেও শত্রু বিনাশ করা সম্ভব। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি ব্যারাকপুর থেকে বলছি। আমি আমার হাজবেন্ডের বিষয়ে একটু জানতে চাই। আপনার নাম কি? হাজবেন্ডের নাম পলাশতরু ঘোষ। আপনার নাম জিজ্ঞেস করেছি আমি। আমার নাম মধুরিমা ঘোষ। হাজবেন্ডের নাম? পলাশতরু ঘোষ। পলাশতরু ঘোষ, তাই তো? জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 6/1/1988। 6 জানুয়ারি 1988। টাইমটা বলুন। সকাল 9:45 কলকাতা। সকাল 9:45 কলকাতা। আমার অনুষ্ঠান আজকে প্রথম দিন দেখছেন না আগে দেখেছেন? না, আগে দেখেছি আপনার প্রোগ্রাম, ভালোই লাগে। বুধবার জন্মবার? হ্যাঁ, বুধবার জন্মবার। এখানে যেটা দেখতে পাচ্ছি, কুম্ভ লগ্ন এবং কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে জন্ম, তাই কি? হ্যাঁ হ্যাঁ। মানে রাশিটা তো জানা আছে আশা করি, কর্কট রাশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানা আছে। লগ্নটা না থাকতে পারে। এখন প্রশ্ন কি বলুন, স্বামীর কি প্রশ্ন জানতে চাইছেন? আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা মানে কি বলবো, একটু সেপারেশনে রয়েছি, সেই বিষয়টা আমি একটু জানতে চাইছি যে মানে ইন ফিউচার কি মানে আমাদের রিলেশন ভালো হওয়ার সম্ভাবনা আছে? না, স্বামীর দ্বিতীয় বিয়ে রয়েছে, মোকদ্দমা একটা চলছে। ঠিক আছে, এটা স্বামীর হরোস্কোপ না আপনার? হ্যাঁ, এটা হাজবেন্ডের না আপনার হরোস্কোপ? হাজবেন্ডের। হাজবেন্ডের হরোস্কোপ। হাজবেন্ডের হরোস্কোপে বর্তমান যেটা দেখতে পাচ্ছি, ডিভোর্স হয়ে দ্বিতীয় বিবাহের জন্য চেষ্টা করবে। আচ্ছা, ঠিক আছে মা? কিন্তু ইতিমধ্যে তো সেরকম কিছু দেখছি না। ইতিমধ্যে দেখছেন না, তবে দেখতে পাবেন 2025 অব্দিতে এই দশাটা থাকবে, শুক্র এবং রাহুর দশা। লগ্ন কুম্ভ লগ্নে দ্বাদশ ভাবে শুক্র অবস্থান করছে, দ্বাদশ ভাবে শুক্র এবং দ্বিতীয় ভাবে বৃহস্পতি রাহু অবস্থান করছে, গুরুচণ্ডাল দোষ হয়েছে। এই জন্য বারবার জিজ্ঞেস করছি, এটা আপনার না আপনার হাজবেন্ডের হরোস্কোপ? মানে মেল হলে বিচারটা অন্যরকম হয়, ফিমেল হলে বিচারটা অন্যরকম হয়। 2025 সালের মধ্যে দ্বিতীয় বিবাহের ওনার একটা যোগ আছে, ঠিক আছে? 2025-এর মধ্যে, 2025 অব্দি যদি কেসটা টেনে নিয়ে যেতে পারেন আপনি, 2026-এ আবার ওকে আপনাকে হয়তো ফেরত নিতে পারে। জয় মাতা। দর্শক বন্ধু, আমি হেল্প করি সবাইকে, একদম পিন পয়েন্ট বিচার। তো সংক্ষিপ্ত সময় যেটুকু পারফেক্ট হয় সেটুকু বিচার করি, জানার জন্য যথেষ্ট আছে। টিভির অনুষ্ঠানে অবশ্যই কেউ যদি ফোন করে কিছু জানার জন্য, আমি নিশ্চয়ই সহযোগিতা করি। এই মানে এই নয় যে সবসময় খারাপ আছে বা কি আছে। আমি যেন বলে দিলাম 2025 অব্দি যদি টেনে দিতে পারেন, 2026 সালে হয়তো সে আপনাকে ফেরত নিতে পারে, এরকম একটা দশা আছে। তো যাই হোক, এবার তন্ত্রক্রিয়া দ্বারা কি এই দশাটাকে পরিবর্তন করা সম্ভব? তন্ত্র ক্রিয়া যেভাবে হয়, এই যোগ সাধনা, হঠযোগ, রাজযোগ, এইগুলো করতে হয়। যে যজ্ঞে বসি তারাপীঠে, এই হঠযোগ সাধনা করতে হয়। এই হঠযোগ সাধনা করার পর তারপর আমি যজ্ঞে বসি, এবং এই যজ্ঞের শক্তি থাকে এতখানি, সেই হাই ট্রান্সফার স্পিরিট সেখানে আহ্বান করা হয় এবং তারা সেখানে উপস্থিত হয়। সেই অবস্থাতে প্রত্যেকটা মানুষ এক চান্সে ক্রিয়া পায়। এই কারণে এই হঠযোগ এবং রাজযোগ দ্বারা যে কোনো অসাধ্যকে সাধন করা যায়। ঈশ্বর কি করেন? এক কথায় উত্তর, ঈশ্বর ভিখারিকে রাজা করেন ফুটপাত থেকে, আর রাজাকে ফুটপাতে বানিয়ে ভিখারি করে দেন। এই হচ্ছে হঠযোগ বা রাজযোগ। আমি দ্বিতীয় কলার ধরছি, তারপর আসবো বাকি অংশটুকু। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? সূত্রধর বলছি, গঙ্গারামপুর থেকে। কি সূত্রধর? চঞ্চল সূত্রধর, গঙ্গারামপুর থেকে। চঞ্চল সূত্রধর, গঙ্গারামপুর থেকে। বলুন চঞ্চল বাবু। আমি নিজের সম্বন্ধে একটু জানতে চাই। জন্ম তারিখ? 2/9/1976। 2/9/1976। টাইমটা বলুন। সকাল 8টা। জন্মস্থান? গঙ্গারামপুর। জেলার নাম বলুন, ডিস্ট্রিক্ট? দক্ষিণ দিনাজপুর। সকাল 8টা। বৃহস্পতিবার জন্মবার? হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার জন্মবার। আপনার এটা দেখতে পাচ্ছি আমি কন্যা লগ্ন এবং বৃশ্চিক রাশি, জ্যৈষ্ঠা নক্ষত্রে জন্ম। বলুন কি প্রশ্ন আছে আপনার?
এই কেরিয়ার সম্বন্ধে একটু মানে টানা পড়া চলছে, এগুলো একটু। এই কেরিয়ার সম্বন্ধে টানাপড়া চলছে। আচ্ছা, এই কেরিয়ার মানে বর্তমানে আপনার একটা কেরিয়ার তৈরি করতে পারেন না একাধিকভাবে কেরিয়ার তৈরি করতে চাইছেন আপনি? না মানে কেরিয়ার আগে অন্য ব্যবসা ছিল, তো এখন ব্যবসা ধরেছি, তাও দেখি টানা পড়া, ওই জন্য। ও, কোন ব্যবসা ছিল আপনার, কোন ব্যবসা ধরেছেন? আমার আগে আমার ফার্নিচার দোকান ছিল, তো ওটা বাদ দিয়ে আমি দোকানের ব্যবসা ধরেছি। আচ্ছা, ফার্নিচারের দোকান তো ভালোই ছিল, বন্ধ করে দিলেন কেন? বিক্রি বাট্টা হচ্ছে না সেই জন্য? হ্যাঁ, বিক্রি বাট্টা হচ্ছিল না, আর সেরকম অর্ডার ছিলাম না। ধূপকাঠির কারখানা করেছেন আপনি? হ্যাঁ, আমার বাড়িতেই কারখানা ছিল, বাড়িতেই? এখন বন্ধ আছে। আচ্ছা, ধূপকাঠিও বন্ধ হয়ে গেছে? না, তো এটা চলছে, মানে আগের থেকে একটু কম। কম। আর ফার্নিচারটা বন্ধ হয়ে গেছে একদম, তাই তো? হ্যাঁ, ফার্নিচারটা একদম কম। ফার্নিচারটা বন্ধ হয়ে গেছে 2023 সাল, মানে 22 সালের শেষের দিকে বন্ধ হয়েছে নাকি? মানে 2023 কি বন্ধ হয়ে গেছে? এটা 24 নাকি তার আগে? না, ফার্নিচারটা মোটামুটি বছর 5 আগেই বন্ধ হয়ে গেছে। বছর 5, তা বহুত দিন হয়ে গেল, সেটা নিয়ে বিচার করলে আপনি। এখন কি অবস্থা, ধূপকাঠি ব্যবসা খুব ভালো যাচ্ছে নাকি? এখন ধূপকাঠি করছি আর কি, ধূপকাঠি ব্যবসা। আরে প্রশ্নটা কি ধূপকাঠির ব্যবসা ভালো চলছে না সেই জন্য জানার বিষয়, তাই তো? হ্যাঁ, মানে সেই কবে জন্য থেকে চলবে? কোনো গ্রহগত ব্যাপারে কোনো আচ্ছা, সমস্যা আছে নাকি? 2025 সালের পর থেকে ধূপকাঠি ব্যবসা ভালো চলবে, ঠিক আছে? 2025-এর পর থেকে, তার আগে অবধি ভালো চলবে না। আর একটা কথা বলে রাখি, যখন ফোনই করেছেন, এখন বর্তমানে আপনার অ্যাক্সিডেন্টের যোগ আছে, একটু ফাড়া আছে, দুর্ঘটনা হতে পারে, অঙ্গহানিও হতে পারে, রক্তপাত হওয়ার একটা সম্ভাবনা আছে। একজন ভালো জ্যোতিষকে দেখিয়ে নেবেন, কারণ আমি ওইখানে বসি না তো, উত্তর দিনাজপুরে বসি না, দিনাজপুরে, সুতরাং আপনি ওখানে কাছাকাছি কোনো একজন ভালো জ্যোতিষকে দেখিয়ে নেবেন। ফাড়াটা রয়েছে। ধূপকাঠি ব্যবসা 2025 সালের আগে খুব একটা ভালো হওয়ার নেই, হলেও 25 সালের শেষের দিকে বা দুর্গাপুজো বা ওই রকম সময় থেকে ভালো হবে। জয় মাতা। তা এই যোগ সাধনা মানুষ যদি পেয়ে যায়, তাহলে ঈশ্বরকে পাওয়ার সমান। সুতরাং তখন তার কাছে অর্থ অনর্থ পেয়ে যায়, কারণ চাইলেই তো অর্থ পাওয়া যায়। তো এই অবস্থায় যোগীবর শ্যামাচরণ লাহিড়ীকে বললেন সংসারে থেকে যোগ সাধনা করতে, আর উপযুক্ত কাউকে পেলে তাকে সেই দীক্ষা দিতে এবং তাকে সেই হঠযোগ এবং গুপ্তবিদ্যার গুহ্য বিদ্যার এই ক্রিয়াগুলো তাকে শেখাতে বলে। এটাই তার কাজ এই জন্য। বিদায় বেলায় যোগী বলেন, শ্যামাচরণ স্মরণ রেখো, অফিস তোমার জন্য রানী খেতে এসেছে। কথাটা বুঝবেন, অফিস তোমার জন্য রানী খেতে এসেছে, তুমি অফিসের জন্য আসনি। অফিস তোমার জন্য রানী খেতে এসেছে, তুমি অফিসের জন্য আসনি। পরমাত্মার ইচ্ছা অনুসারে এই সব ঘটেছে, অর্থাৎ অফিসকে আসতে বাধ্য করেছিলেন যে তার এই ট্রান্সফারটা, অর্থাৎ ঈশ্বরই করিয়েছিলেন, আবার তাকে ফেরত পাঠাবেন। সেই জন্য বললেন, যে কদিন তুমি এই অঞ্চলে থাকবে সেই কদিন আমার সঙ্গে দেখা করো। এই হচ্ছে তার গুরুর নির্দেশ ছিলেন, পূর্বজন্মের গুরু, এবং এই জন্মেও তিনি দীক্ষা দিলেন তাকে। এবং তার গত জন্মের সমস্ত ঘটনা মনে পড়ে যাওয়ার পর শ্যামাচরণ লাহিড়ী শুরু করলেন। বাকি অংশটা আসবো, আগে দেখেনি কলার বন্ধুকে। জয় মাতারা। জয় মাতারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চাঁদপাড়া থেকে বলছি, আমার ছেলের সম্পর্কে জানবো। শুভজিৎ কয়াল। আপনার নাম কি? শুভজিৎ কয়াল। সেটা তো ছেলের নাম। হ্যাঁ। আপনার নাম? আমার নাম শান্তনা বিশ্বাস কয়াল। আচ্ছা, শুভজিতের জন্ম তারিখ বলুন। 14/2/2009। জন্ম সময়? দুপুর 12টা 48। জন্মস্থান, ডিস্ট্রিক্টের নাম বলুন, জেলা? উত্তর 24 পরগনা। আজকে প্রথম দিন দেখছেন আমার অনুষ্ঠান? না, মাঝে সাঝে দেখা হয়। দেখা হয়। এই কিরকম লাগে, আমি যে এই সাধকদের সম্বন্ধে বলি, এটা ভালো লাগে না টিপস টোটকা দিলে ভালো লাগতো, কোনটা ভালো লাগে? না, খুবই ভালো লাগে। বা হয়তো ওটা জানি না। হ্যাঁ, টিপস টোটকা তো অনেক জ্যোতিষী দেয়, তাই না? টিভি চ্যানেল ঘোরালে, জ্যোতিষ চ্যানেল ঘোরালে প্রত্যেকটা জ্যোতিষী কিছু না কিছু টিপস দিয়ে যাচ্ছে, সে ঠিক হোক আর ভুল হোক, তাই তো? সেই জন্য এত টিপসের মধ্যে না থেকে, টোটকার মধ্যে না থেকে, সাধকদের বাণী একটু পৌঁছে দিই, যাতে তাদের জীবন কাহিনী বুঝতে পারে, না তন্ত্র কি জিনিস আপনারা কিছুটা বুঝতে পারেন, তাই তো? শনিবার জন্মবার। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি মা, ওর লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্রের জন্ম। ছেলে একটু জেদি রাগী, তবে ছেলের মন ভালো, সব দিকে ব্যালেন্স করে চলার চেষ্টা করে।
একাদশ ভাবে লগ্নপতি অবস্থান করে তুঙ্গি ভাব দিয়েছে, পুরো জীবনে সাকসেস পাবে। চতুর্থ ভাবে শনি বক্রি আছে, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে ভালো হয়। এখন ব্যাপারটা কি হয়েছে, 2009 সালে জন্ম, এখন বর্তমানে বয়স হচ্ছে 15 বছর। কি মাধ্যমিক দেবে নাকি? না না, এবার দেবে না, সামনেবার দেবে। সামনেবার। প্রশ্ন কি নিয়ে? ওই পড়াশোনা সম্পর্কেই প্রশ্ন। পড়াশোনা তো বলে দিলাম ইঞ্জিনিয়ার হবে, আবার কি? হ্যাঁ, পড়তে তো চায় না। এটা মা অন্য জিনিস। তোমার ছেলের হরোস্কোপে ইঞ্জিনিয়ার হওয়ার ছক আছে, এটা আমি ফোরকাস্টিংটা আগে করে দিলাম। এইবার যদি ও পড়তে না চায় না, তার সলিউশন কিন্তু একজনের শরণাপন্ন হওয়া, কারণ ওর হরোস্কোপ যেটা বলছে বর্তমান সময়টা খারাপ যাচ্ছে। 2011 থেকে ওর খারাপ সময় শুরু হয়েছে, ঠিক আছে? এই খারাপ সময়টা আস্তে আস্তে ওকে ফেলতে লাগবে, 2029 সাল অবধি থাকবে। মানে একটা ছেলের কেরিয়ার তৈরি করার যে সময়টা থাকে সেই সময়টাই ওকে ডিস্টার্ব করবে। এই খারাপ সময়তে বেরোতে গেলে মা, বর্তমানে রাহুর মহাদশা, শুক্রের অন্তর্দশা, এখন স্কুলে পড়ছে, তাই তো? এইটা থাকবে 2026 অবধি। পাশ করার পর স্কুলেই, মানে এইচএস মানে স্কুলে করতে হয় না এখন? স্কুল কি কোয়েট? না, কোয়েট না। তবে মা এটা দেখতে পাচ্ছি ছেলে কিন্তু খুব তাড়াতাড়ি প্রেম করবে, সুতরাং এই নিয়ে একটু সমস্যা হবে, আরো পড়াশোনার ডিস্টার্ব আসতে পারে, ঠিক আছে? এর জন্য একটু প্রতিকারের দরকার আছে। তো মা কারোর সাথে যোগাযোগ করে নাও, আশা করি ভালো হবে। কেমন? একটু প্রতিকারের দরকার আছে, ছকটা ভালো, সময় খারাপ। তো খারাপ সময়টাকে ঠিক মতো চালনা করা গেলে ছেলের জীবন অ্যাম্বিশন আছে, তাই না? এমনি ও ফেল করবে না তো ক্লাসে? হ্যাঁ ক্লাসে কি মা, বর্তমান সময়টা তো খারাপ 2026 অবধি, সুতরাং একটুখানি আসতে হবে। পাস তো করে যাবে, কিন্তু পাস করলে কি ইঞ্জিনিয়ার হতে পারবে? আগে সেটা বলো। সবাই পাস করছে মা, সবাই পাস করছে, বাংলা মিডিয়াম হোক ইংলিশ মিডিয়াম হোক, পাস প্রত্যেকে করে যাচ্ছে। আলটিমেট মার্কসের উপর ডিপেন্ড করছে। গভর্নমেন্ট কাউকে এখন ফেল করাচ্ছে না, সব গভর্নমেন্ট পাস করিয়ে দিচ্ছে, কারণ ফেল করালে মুশকিল, তো সেই জন্য পাস করিয়ে দেবে। কিন্তু আসল মার্কস হচ্ছে মার্কস কত পেয়েছে তার উপর নির্ভর করছে। তার জন্য খারাপ সময় একটু প্রতিকার করলে ভালো হয়। ছেলেটির হরোস্কোপ ভালো, দুটো এমন যোগ দেখেছি হরোস্কোপে, এই যোগটা একদম জীবনের সাকসেসের যোগ যাকে বলা যায়, খুব নাম করবে। কিন্তু খারাপ সময় থাকলে মা ওই চাইল্ডহুডটা নষ্ট হয়ে যায়, যৌবনকাল যদি নষ্ট হয়ে যায় তখন মুশকিল হয়। পড়াশোনার সময়টা প্রেম করে কাটিয়ে লাইফটাকে নষ্ট করে ফেলতে পারে, তাই না? এর জন্য তোমার বাড়ি, তোমার স্বামীর সাথে আলোচনা করে একজন ভালো জ্যোতিষীর সাথে পরামর্শ নেওয়াটা ভালো। কেমন? জয় মা তারা। দর্শক বন্ধু সবাইকে গাইডলাইন দিয়ে আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথাবার্তা, যাদের প্রয়োজন আছে বলি দেখা করার জন্য, বা আমার সঙ্গে নয়, যে কোনো একজন জ্যোতিষীর সাথে পরিচয় করার জন্য, যাতে তাদের সমস্যাটা মেটে। হরোস্কোপ ভালো হতে পারে, সময়টা খারাপ গেলে কিন্তু, বিশেষ সময়টা যদি খারাপ যায় তাহলে সব, এই খারাপ সময়টা যদি ওর কেরিয়ার তৈরি করার পর বা চাকরি পাওয়ার পর কোনো সময় যদি খারাপ হয়, তাহলে পীড়নটা অনেকটাই কম। কিন্তু কেরিয়ার তৈরি করার সময় যদি হয়ে যায়, তাহলে ভিতটা দুর্বল হয়ে যায়। মনে রাখতে হবে, কোনো বাড়ির যদি ভিত শক্ত হয়, ওপরে যদি নড়বড়ে হয়, সেটাকে আবার রিপেয়ার করে চালানো যাবে সেই বিল্ডিংটা, যেমন ভিতটা শক্ত। কিন্তু ভিত যদি দুর্বল হয়ে যায়, যত ডেকোরেটেড বিল্ডিং হোক না কেন, সে একদিন না একদিন ভেঙে পড়বেই, তখন আর রিপেয়ার কোনো কাজে লাগবে না। তো এটাই হচ্ছে, ভিতটাকে শক্ত করার সময় যদি খারাপ দশা থাকে, তাহলে কিন্তু এটাকে ঠিক করতে হয়। এর জন্য পড়াশোনার জন্য মহা সরস্বতী বা নীল সরস্বতী ইত্যাদি এরকম কবজের মাধ্যমে সেই হাই ট্রান্সফার এনার্জিকে দেওয়া সম্ভব, যেটা নেগেটিভ এনার্জিটা ছেলেটির শরীর থেকে বেরিয়ে যাবে। এই যে যোগ সাধনা, এই যজ্ঞ যে হয় তারাপীঠে, তো অনেকেই তো যজ্ঞ করেন। এই যজ্ঞে কি হয়, একটা দেবীর নাম করে, দশমহাবিদ্যার যে কোনো এক দেবীর নাম করে প্রাণ প্রতিষ্ঠা হয় আগুনে। এবার অগ্নিকে সেখানে আহ্বান করে সেই প্রাণ প্রতিষ্ঠা করার পর, সবাই করেন কিটা জানি না, আমি কিছুটা প্রসেস বলছি, যেটা বৈদিক যজ্ঞের প্রসেস। তো সেই দশমহাবিদ্যা দেবী অথবা বিষ্ণুর 10 অবতারের দেবকে দিয়ে আহ্বান করতে হয়। সেই আহ্বানের পর সেই দেব অথবা দেবীকে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করার পর তার উপর হয় ক্রিয়া। এই বৈদিক তন্ত্রের মূলত কোনো সাকল্য খুব একটা থাকে না, ধুনো, হোমাদ, কাঠের গুঁড়ো ইত্যাদি। কিন্তু মায়ানতন্ত্রের যে যজ্ঞ, এই সাকল্য নানা রকম দ্রব্য দিয়ে তৈরি হয়। একাধিক গাছগাছার শিকড়, এমন কিছু গাছের শিকড় আছে, তার সঙ্গে আরেকটি গাছের শিকড় মিশিয়ে সেটা দিয়ে সাকল্য তৈরি করে। এমন কিছু পশুর গোবর আছে, সেই অন্য পশুর গোবরের সাথে মিশিয়ে সেই সাকল্য মিশ্রণ করলে উচ্চাটন ক্রিয়া হয়ে যাবে, সেটা হবে গৃহ উচ্চাটন। আবার কিছু পশুর রক্ত যদি
শুকনো করে ওর সঙ্গে মেশানো যায়, তাহলে সেই সাকল্য হয়ে যাবে মারণ ক্রিয়ার সমতুল্য হয়ে যাবে। আবার বাস্তুদোষ খণ্ডনের জন্য কিছু পুণ্যস্থানের মাটি লাগে এবং তার সঙ্গে সঙ্গে কিছু উৎকৃষ্ট গাছের শিকড় লাগে। সেই শিকড় দিয়ে যে সাকল্যগুলো তৈরি হয় সেগুলো বাস্তুদোষ খণ্ডন হয়। বাড়িতে গা ছমছম করে, ভূত প্রেতের আনাগোন, সেগুলো কাটানো সম্ভব। কেউ জ্বালাবান মারে, শরীর সবসময় জ্বালা করছে, গা হাত পা টেনে টেনে ধরছে, এই অবস্থা থেকে বের করার জন্য এই সাকল্যের প্রয়োজন হয়, যে ক্রিয়া হয়। আমি এই যে সাধকদের বাণী আপনাদের সামনে সৃষ্টি টিভিতে তুলে ধরছি শ্যামাচরণ লাহিড়ী, তো সেই সাধকদের 50% গুণ যদি আমার মধ্যে থাকে, সেটাই আমি নিজেকে গর্ববোধ করব। আর যার জন্যই আমি যেটা বলি, যেটা টিভিতে বলি, সেটাই চেম্বারে করি, যে আগে আপনাদের সমস্যার সমাধান করব, তারপর কাজের মূল্য নেব। সে শরীরে রোগ ব্যাধি হোক, হজমের সমস্যা হোক, গা হাত পায়ে জ্বালা যন্ত্রণা হোক, কেউ ক্ষতি করে রেখেছে হোক, আগে ভালো করি, তারপর মূল্য নিই, নচেত কিন্তু নয়। প্রত্যেকটা মানুষ আমার কাছে এসে উপকার পেয়েছেন, একজনও আজ পর্যন্ত বলতে পারবেন না যে আমার কাছে এসে প্রতারিত হয়েছে। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? কথাটা শোনা যাচ্ছে না মা, টাইমটা খুব শর্ট। তুমি আমাকে পরে আমাকে ফোন করো, তোমার নামটা তো আমি বুঝতে পারলাম, তুমি আমাকে অনুষ্ঠানের পর ফোন করো, আমি আলাদাভাবে তোমার সাথে কথা বলবো, কারণ টিভিতে আর সময়টাও নেই সেরকম। তা প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকে, প্রত্যেকটা অমাবস্যায়, এবং শ্রাবণ মাসে তো থাকবেই। আর কৌশী অমাবস্যা, যেটা ভাদ্র মাসের, এই কৌশী অমাবস্যায় না বলে কিছু হয় না। যে কোনো কাজ পূর্ণ শক্তিশালী হয়ে ওঠে এই অমাবস্যায়। কেন? প্রতিটা অমাবস্যায় যে মায়ানতন্ত্রের কাজ আপনারা দেখতে পাচ্ছেন যজ্ঞে, হিটটা দেখুন, আগুনের ঝলকানি দেখলে বুঝতে পারবেন আপনারা, যারা উপস্থিত থাকেন তারা বুঝতে পারে যে হিটের তেজ থাকে কতখানি এই যজ্ঞেতে। ওই ফুসফুস করে ধোঁয়া ধুনো হয় না আমার হিটে। এই যে যজ্ঞ হয়, এই যজ্ঞের আগুন দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে ভালো করে লক্ষ্য করুন যজ্ঞের দিকে, দেখুন স্বয়ং মহিষ, ষাঁড়কে আহ্বান করা হয়েছে, বৃষ, দেবাদিদেব মহাদেবের বাহন বৃষ, অর্থাৎ শিবকে দিয়ে এই ক্রিয়াগুলো করা হয়েছে। এই সেই দেব দেবীকে আহ্বান করতে হয় যজ্ঞে, যেখানে এক চান্সে কাজ পাওয়া যায়। সেই অদৃশ্য শক্তি, পরমাত্মা, তাকে চোখে দেখা যায় না। এটা আমার কথা নয়, স্বামী বিবেকানন্দের কথা। এই আলোকবর্ষের থেকে এত দ্রুতগামী সেই আত্মারা, তারা এই যজ্ঞে উপস্থিত হয় কিভাবে? ওই সাকল্যের টানে। ওই সাকল্যগুলো যখন যজ্ঞেতে দেওয়া হয় আহুতি, তার গন্ধে তারা চলে আসে। এবং যে ব্যক্তি ধারণ ছাড়া প্রতিকার করতে হয়, সেই ব্যক্তি শুধু নাম আর ফটো লাগে, অবশ্যই সেই ব্যক্তি উপকার পান, ধারণ ছাড়া প্রতিকার হয়। আর আচার্য পলাশের মেটাল ট্যাবলেট, যে ধারণযুক্ত প্রতিকার, পড়ার সঙ্গে সঙ্গে সমস্যা মুক্ত। প্রতি পূর্ণিমায় নিজ গৃহ মন্দির আর প্রতি অমাবস্যায় তারাপীঠে আমার যজ্ঞ থাকে। আর যে সমস্ত চেম্বারগুলো আছে, আমার তারাপীঠ আর শ্যামবাজার আমার বাড়ি, সেখানে তো থাকেই। এছাড়াও থাকে মেচেদা, বর্ধমান, হাওড়া এবং ব্যারাকপুর। দুটি মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9836955394 এবং 9836396305। যেটা আমি টিভিতে বলি যে আগে আমি সমাধান করবো আপনার সমস্যা, তারপর কাজের মূল্য নেব। এবং বাস্তবে চেম্বারও তাই। অন্য জ্যোতিষীর মতো পুজোর জন্য বা এর জন্য খরচা হবে আমি তা বলি না। যারা এসছেন তারা প্রত্যেকেই জানেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো আগামী দিন, আর একটা লাইভ করব, তখন বাকি অংশটা শ্যামাচরণ লাহিড়ী, বাকি অংশটা বলবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।